আজকের গল্প হলো যজ্ঞেশ্বরের যজ্ঞ। এক সময় যজ্ঞেশ্বরের অবস্থা ভালোই ছিল। এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়ি সাপ ব্যাং বাদুর হস্তে সমর্পণ করিয়া ছোড়া ভগবতী লইয়া কালযাপন করিয়াছিলাম। 11 বছর পূর্বে তাহার মেয়েটি যখন জন্মিয়াছিল তখন বংশের সৌভাগ্য ছিল কৃষ্ণপক্ষর শেষকালে আসিয়া ঠেকিতে, সেই জন্য সাধ করিয়া সেই মেয়ের নাম রাখিয়াছিল কমলা। ভাবিয়াছিলেন যদি এইরকম কৌশল মানে চঞ্চলের লক্ষ্মীকে কন্যারূপে ঘরে ধরিয়া রাখিতে পারে, লক্ষ্মী যেন ফন্দি ধরা হয়। এই মেয়েটির মুখ নিজের স্ত্রী তাকে বড় সুন্দরী মেয়ে ছিল। মেয়েটির বিবাহ হয়েছিল যজ্ঞেশ্বরের। সে খুব উচ্চ আশা ছিল না, কাছাকাছি সে কোনো একটি সৎপাত্র বিবাহ দিতে প্রস্তুত হইয়াছে। তাহার জ্যাঠামশাই তাহাই বড় আদরের কমলাকে বড় ঘরে বিহারের পণ রক্ষা করিবেন, তাহাতেই নিজের হাতে সংগঠিত ছিল। কিন্তু ভালো পাত্র হইলে তাহা ভালোবাসা করিতে দেব স্থির করেছে। অবশ্যই জ্যাঠাইমাই উঠতে না, সেখান থেকে পরবর্তীতে যজ্ঞেশ্বরের পাত্র সেখানে বলল আদি তাহার আত্মীয় উকিলের বাড়িতে গিয়া আশ্রয় লইয়া যান। এই উকিলের মক্কেল ছিলেন জমিদার গৌরসুন্দর চৌধুরী। তাহার ক্ষেত্রে হল বিভূতিভূষণের উল্লেখ কলেজে পড়াশোনা করিত। সেটি যখন কে মেয়েটি আসিয়া দেখিতে তাকে ভগবান প্রজাপতি জানিতেন। তিনি প্রজাপতি চক্রান্ত যজ্ঞেশ্বরের বুঝিবার সাধ্য ছিল না, তাই বোঝার জন্য তাহার কোনো রকম গুরুস্থান পাওয়া নাই। নিরীহ যজ্ঞেশ্বর অল্প আশা ছিল, আশা ভরসা বিশ্বাসের মধ্যে ছেলেটি তাহার মধ্যে তাহা সম্ভব বলিয়া বোধ করিত। উকিলের মধ্যে ধরে যত্ন চলিত, সন্ধান পাওয়া গেছিল, যদি বুদ্ধি না থাকায় বিছাই আশায় বাসে এই পাস প্রবাস করতে পারে না, তাহলে ৩,২৭৫ টাকা খাজনা দিয়ে থাকো। অর্থের দল একদিন আসিয়া মেয়েটিকে সুন্দর করিয়া দিলে, আমি নারকল মিষ্টি নাদের কাঁচাগোল্লা খাইয়া গেল। বিভূতি তাহার অনন্তকাল পরে আসিয়া খবর নিল। যজ্ঞেশ্বরের মনে আনন্দ, তাহাতে কাঁচাগোল্লা খাওয়ার উদ্বেগ হইল না, যে ক্ষুধার অত্যন্ত অভাব দেখিয়া আমি কিছুই পাইলাম না। কাতরে সহিত বলিয়া কথায় কথায় বাড়ি চলিয়া গেল। সেই দিন সন্ধ্যাবেলায় উকিলবাবু বিভূতিভূষণের এই কাছে এক পাত্র হইল। নামটা ছিল এই যজ্ঞেশ্বরের উপন্যাসে তাহার বড় পছন্দ, তাহার সাথে বিবাহ করিতে উৎসুক। উকিল ভাবিল তো বড় মুশকিলে পড়িলাম। সে বলিল, ভাবিলাম যে আমি তো তোমার আত্মীয় সহিত তাহার সাথে বিবাহ চক্রান্ত করিয়াছে। অত্যন্ত ব্যস্ত হইয়া যজ্ঞেশ্বর বললাম যে আমি পূর্বোক্ত পাত্রের সহিত বিবাহ যথাযথ নিকটবর্তী হইয়া দিল। বিভূতি দেখিয়া অভিভাবক মহাশয়ের পড়াশোনা ছাড়া আর কোনো কিছু মন দিতে পারবেন নাই শুনিয়ার আগে পৃথিবীতে যে চাপিয়া গেল। বিবাহের আয়োজন করিতে উদ্যত হইলে এমন সময় একদিন যজ্ঞেশ্বর ঘরে বিভূতিভূষণের স্বয়ং আসিয়া উপস্থিত হইল। যজ্ঞেশ্বর ব্যস্ত হইয়া বলে, এইসব আবার বড় কোথায় বসাইব, কি খাওয়াইব কিছুই ভাবিতে পারিলাম না। এইখানে বলে কি কাঁচা করলা কোথায়? আচ্ছা, বিভূতিভূষণ বলে স্নানের পূর্বে আমি বাঁকিয়ে যাচ্ছি। তখন জ্যাঠামশাই তাহার বলল, আমি যে যজ্ঞেশ্বর রাখিল, আজকে আমি এই ছেলেরই না আমার কমলা বিবাহ দিই না। এই বলে বিভূতিভূষণ নেকটে সে বলল, সে কী করে হলো? জ্যাঠামশাই বলে, কেন হবে, চেষ্টা করলেই হয়। এই বলিয়া তিনি বললেন, আগে গোয়ালাদের ঘরে ভালো ছানা হয় এবং বিধিবদ্ধ আকার আয়তনের মোদকও নির্মাণ করিতে হয়। তারপর বিভূতিভূষণ বলল, আজকে আমি শঙ্কর নিজের বিবাহে এই উদযাপন করে। যজ্ঞেশ্বর বলল, আজকে ব্যাকুল হইয়া জ্যাঠামশাই সুসংবাদ দিলেন। জ্যাঠামশাই মুখে শান্ত হয়ে গেছে। তবে সেটা বাবু যদি তুমি ঠান্ডা হও, তার পক্ষে কিছু আশাবাসী কিছু ছিল না। তুই কমলার জন্য একদিকে কাবুলি, তুই আমার কাছে অন্যদিকে তিনি সম্রাট, তাহার দ্বারা আশ্চর্য হইতেন না। ক্ষণশরী যোগেশ্বর বলে, আজকে আমি হাত ধরিয়া বলব, দেখো বাবা, আমার সকল দিকে সমান নষ্ট হয়ে যাচ্ছে। বিবাহের প্রস্তাব পাকা করে বিভূতিভূষণ বাপের টাকা উপস্থিত করিলেন। বলিয়া আমি নিরক্ষর ছিলাম বলিয়া শিখিতে ছেলে মনে মনে বিশেষ খাতির করিত না। আর কোনো আচরণ বা মাছের ছেলের সাথে সুশিক্ষা এবং শিষ্টাচারের অভাব ধরে পায়। এই সংকটের জন্য আর একমাত্র প্রাণাধিক উত্তর বাপের শিক্ষা দিয়ে অশিক্ষিত বাপের জন্য তাকে শিক্ষা দেয় নাই। তার চিত্ত সর্বদা ছিল, কিন্তু যখন শুনলেন যে দারিদ্রতাকে বিবাহ করে, তাই প্রথম রাগ প্রকাশ করিলে। তার নাতি দিয়ে চুপ করিয়া হইলে, আমি মনের বিবাহ হয়েছে তা মনে করিয়া নিজের ছেলেকে বোধহয় সঙ্গে দুরবস্থা বসে, আমি যেমন ছোটো হলে নয়, এমনি বড় ঘরে মেয়ে চাই। বিভূতিভূষণ বলে, বিভূতিভূষণ বুঝিলেন যে যজ্ঞেশ্বরের শরীরে সম্প্রতি গরিবে হইয়াছেন। গৌরসুন্দরের পাশে বলছে যে আমি কিন্তু মনে মনে যজ্ঞেশ্বরের প্রতি অত্যন্ত রাগ করিলেন। তাই দ্বিপক্ষের কথাবার্তায় চলিয়া খেতে যাইয়া থামিল না, চলতেই থাকিল। বিবাহ হইয়া গেল এবং নিষ্পত্তি হইল না।
পৌরসন্ধ্যের ছেলে বিবাহ খুব ধুমধাম করিয়া যেতাম, কিন্তু বুড়া ফিরে শীতকালে হলো আজকে আমি ঘরে ধর্ম ধুমধাম ব্যর্থ হইল। তিনি জেদ করিলেন, কিন্তু বাড়িতে বিবাহ সভা হইবে শুনিয়া মাতৃহীন কন্যায় দিদিমা কান্না জড়িয়ে দিল। তাহাতেই এক সময় এতে সুদিন ছিল, আজ লক্ষ্মী বিমুখ হইয়া সমস্ত সাত জলাঞ্জলি দিতে হইবে, ইতিপূর্বে মান বজায় রাখতে হইবে। সে বলে আমি ঘরে আমি যাই হোক না কেন বিবাহ হইতে হবে। নীরব প্রকৃত যজ্ঞেশ্বর অত্যন্ত বিপদে আমি অভিহিত বিক্রয়ের চেষ্টায় কন্যা গৃহে বিবাহস্থির হইয়া গেল। ইহাতে গৌরচন্দ্র তাহা দলবদ্ধ সেগুলো আমি তাহা চকিয়া গেল, সকলে স্থির হইয়াছে সেগুলো স্পর্ধিত হইয়া আমি বিপদযাত্রী যেটাতে হয় নাই, এবার এই শিক্ষা সম্বন্ধে ছেলের কোনো পরামর্শ লইব না। বলো বিষ্ণু শর্মার প্রতিজ্ঞা, সে আজ থেকে অনেকদিন আগেকার কথা। সেই বিষয়ে দাক্ষিণাত্যের মহারত নামে এক বিরাট রাজ্য ছিল। সেইখানে রাজার নাম ছিল অমর শক্তি। তাহার গুণের কথা বলা শেষ করা যায় না। দাতা হিসেবে তিনি ছিলেন যেন কল্পতরু। কোনো প্রার্থী কোনোদিন তার কাছে গেলে বিমুখ হয়ে ফিরে যাননি। একদিকে যেমন ছিলেন বিদ্বান, তেমন ছিল জ্ঞানী, স্বাগত শাস্ত্র পারদর্শী, যেমন ছিলেন বীর যোদ্ধা। এইসব কারণে অন্যান্য রাজ্যে রাজা তাকে সম্মান করিতেন। এত বড় রাজা, কিন্তু মনে তার কোনো সুখ ছিল না। তার তিনটি ছেলেই অপদার্থ। তাহার তিনটে ছেলের নামের সঙ্গেই মিলিয়া রেখেছিল কিন্তু বহু শক্তি, উগ্র শক্তি এবং অনেক শক্তি। তিনি স্বপ্ন দেখেছেন তার পিতার তিন পুত্রের মৃত্যুর পর বললে আজকে আমি করে তুলব, কিন্তু কোনো গুপ্ত কথাই অকট্ট মুখ্যু। সেই কারণেই রাজার চিন্তার শেষ নেই। কিন্তু তার মৃত্যুর পরে বিরাট সাম্রাজ্য কে দেখবে? রাজা অমর্ত্য সভায় রাজধর্ম করিয়েছিলেন, কিন্তু মন্ত্রী দেবে আমি অমর্ত্য তাকে সাহায্য করিয়েছি। কিন্তু রাজাকে বিষর্ম দেখে মন্ত্রী এবং কারণ জিজ্ঞাসা করেন উদ্যোগের সঙ্গে। রাজা বলে আপনার অনুরোধে সত্য, কিন্তু আপনার লক্ষ্য করেছেন কি কি জানি যাবে আমার চিন্তায় কিন্তু রাত্রে ঘুম হয় না। আমার তিন মূর্খ ছেলের জন্য আমার এই চিন্তা, আমি তো আর ভেবে কুল কিনারা পাচ্ছি না। এই আপনার আমার পরম বন্ধু এটা কারণ কি আপনাকে আমাকে এই ব্যাপারে পরামর্শ দিয়ে সাহায্য করুন। বন্ধু ঠিকই বলেছিলেন। অজ্ঞাত মুখ্য সে বলে স্কুলে কি বললো কি আমি যাবজ্জীবন মুখ্য পণ্ডিত কোনো পুত্র থাকতেই পারে। পুত্র জন্মে যদি 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 মরে যায় তাও ভালো, কিন্তু তাতে দুঃখের কম হয়ে যাবে। কিন্তু পুত্র মূর্খ থাকলে বেঁচে থাকলে কোনো আজীবন সে দুঃখ কষ্ট দেবে। আমার এই রাস্তা প্রায় 500 বছরের আগে পুরনো আছে, আমরা এইখানে থাকবো, কিন্তু আমার এখানে বিহিত থাকবে। বহু পরামর্শ দিয়ে আমাকে বাঁচান। আমাকে কেউ একজন কি আমাকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবেন কি? বলে মন্ত্রীর পুত্র তার নাম দিয়ে বললেন এমন ব্যবস্থা করিতে অল্প সময়ের মধ্যে রাজপুত্র জ্ঞান হারাতে পারবে। শাস্ত্র লক্ষ্য বলছেন শাস্ত্রে আজকে জীবনকাল অল্প, কিন্তু আশার বয়সে জ্ঞানের জন্য নীতিশাস্ত্র আজকিমা শেখার ব্যবস্থা করিতে হবে। সবাই বলে আমি এই সময় সমর্থন করলেন। যখন রাজা সিংহাসনে বসার জন্য প্রথম মাথায় পা দিলেন, তখন সেই বললেন আমার নাম হয় সুপ্রভা, আমি কি আপনার রাজ্যের বিক্রমাদিত্য আপন পর ভেদ করেছেন? কবে করে থাকবে সিংহাসনে বসুন। বদ্রাচার্য বললেন সেই রাজার আপন পর ভেদের কথা সব বলো। পুতুল বললেন একদিন বিক্রমাদিত্য চিন্তা করলেন এই সংসারে আসার কবে কার কী ঠিক হবে তার ঠিক নেই। যদি উপার্জিত অর্থ দান বা ভোগ যদি নাই করা যায় তাহলে সেই উপার্জন বিফল। অতএব সৎপাত্রে দান করাই একমাত্র উপায়। শাস্ত্রে আছে অর্থ হয় ভোগ করতে হয়, না দান করতে হয়, বা কোনটাই না করার বিনাশ হয়। জলাশয়ে যে জল সঞ্চিত থাকে তা পরকে দান করার জন্যই উপার্জিত অর্থ দানের জন্য। এইভাবে রাজা বিক্রমাদিত্য বলে যজ্ঞে অনুষ্ঠান করার জন্য তুমি শিল্পে সুন্দর মন্দির তৈরি করলেন। যজ্ঞের সমস্ত রকম সামগ্রী প্রস্তুত করা হলো। দেবতা মুনি যক্ষ ইত্যাদি সকলকেই নিমন্ত্রণ করা হলো। সমস্ত নিমন্ত্রণ আজকে আমি ঠাকুরটির ব্যবস্থা করো, সেখান থেকে আজকে আমি জলে উপাচারের বলে পূজা শুরু করো। এই সমুদ্র বিক্রমাদিত্য আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। আমি এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে কিছুক্ষণ সেখানে বসে রইলে, কিন্তু কেউ কোনো উত্তর দিলেন না। অবশ্যই হতাশ হয়ে ব্রাহ্মণ ফেরার জন্য সবাই উঠে দাঁড়িয়েছেন। আমি সমুদ্রে এক সাধুর সামনে বলছেন বিক্রমাদিত্য আমাকে আমন্ত্রণের জন্য পাঠিয়েছেন, আমি এতে সম্মত ছিলাম। দূরে থাকলে বন্ধুত্ব নষ্ট হয় এবং কাছে গেলে বন্ধুত্ব আবার ভুল হয়। এর প্রতি ভালোবাসা কমে না। এখানে আমার কথাগুলো দরকার এসেছে। আমি যখন যোগ্য ব্যয়ের জন্য এসেছি 4টি রত্নই আমাকে দিলে, সেখান থেকে ধনরত্ন পাওয়া গেল, দ্বিতীয়টির সাহায্যে খাদ্যদ্রব্য পাওয়া গেল, তৃতীয়টির সাহায্যে ঘোড়া এবং সৈন্য পাওয়া যায়, এবং চতুর্থটির সাহায্যে অলঙ্কার পাওয়া যায়। তারপর ব্রাহ্মণ বলে 4টি পুত্রী বৈদ্যুতিক ফিরে এলে তখন শেষ হয়ে গেছে, ইতিমধ্যে বাকি নেই। ধনরত্ন দিতে কিছুই বাকি ছিল না। এখানে কি দেখবেন যে আমি তখন ব্রাহ্মণের এই 8টির মধ্যে যেটা পছন্দ সেটা তুমি নাও।
ব্রাহ্মণ বললেন আমি বাড়ি গিয়ে একবার সবাইকে জিজ্ঞাসা করে আসি। রাজা বললেন তাই করো। বাড়ি গিয়ে সবাইকে সব কথা বলে শুনে ছেলে বললে এই রত্নের সাহায্যে সৈন্য পাঠানো সেটাই নিন, কারণ সবাই সৈন্যের জিনিস শিখেছে। তার স্ত্রী বললেন যে রত্নের সাহায্যে খাদ্য পাওয়া যায় সেটাই নাও, কারণ খাবারের জন্য আমরা সবাই বেঁচে আছি। পুত্রবধূ বললেন যে রত্নের সাহায্যে আমার অলঙ্কার পাওয়া যায় সেটাই নিন, কারণ অলঙ্কারের সাহায্যে দেবতাদের প্রতি লাভ করা যায়। ব্রাহ্মণ বলে নিজেরা যে রত্নের সাহায্যে ধন পাওয়া যায় সেটাই নেওয়া উচিত, কারণ ধন দিয়েই সব হয়। আর রাজার কাছ থেকে 4 দিনের মধ্যে রাজা বলে আপনি চাকরি আপনি দান করো। কিন্তু বললো যে আমি বললো আপনি যদি এমন দাতা হন তাহলে এই সিংহাসনে বসে মাথা নিচু করে বসে রইলেন। ফেলুদাকে নিয়ে একটা শেষ রহস্য রোমান্টিক উপন্যাস রামমোহন গাঙ্গুলি চোখের সামনে একটা বই লিখতে বলে দিয়েছিলেন। বলে রামমোহন রায় রাত্রি সাক্ষাৎ দেখতে জানতেন। ফেলুদা বললে রুমাল চাপা দিয়ে বলে সে মাথা নাড়িয়ে জানেন না। প্রায় 10 মিনিট ধরে পাহাড় পর্বত খরস্রোতা নদী পেরিয়ে আমরা যে শুধু পাশ দিয়েছি তার সামনে পিছনে রেলগাড়ির মধ্যে কালো ধোঁয়া ছেড়ে প্রাণতিষ্ঠ করে তুলেছে। রামমোহনবাবু গাড়ির ড্রাইভার হরিপদবাবু বারবার হর্ন দিলেও কোনো ফল হলো না, হয়নি। লরির পিছনে ফুলের নকশা ছিল, নদীতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য ছিল। হর্ন পিছিয়ে টাটা গুড বাই থ্যাংক ইউ সব মুখস্থ করা হয়ে গেছে। রামমোহনবাবু বললেন সার্কাস সম্বন্ধে যে বইটা কিছুদিন আগে জোগাড় করেছেন, অনেক দিন আগেকার লেখার বই, সেই না বাঙালি সার্কাস। ওই বাঙালি বলে নাম ছিল। লরির জানলা সে দেখবার জোর নেই, সে বলে পড়তেই শুরু হবে, ইচ্ছে আছে সার্কাস দিয়েছি দেখবার পরামর্শ। ফেলুদার পরামর্শ অনুসারে বিষয়টা নিয়ে একটু পড়াশোনা রয়েছে। সার্কাসের কথা শুনলে সে বলে হাসছিল, কারণ আজকে নাসি শহরে সেরকম গ্রেট ম্যাজিস্ট্রেটে এসে বিজ্ঞাপন দেখেছি। হাজারিবাগে এসেছি সার্কাসে, আমি যাচ্ছি হাজারিবাগে, কিন্তু ওখানে সন্ধ্যেবেলা আর কিছু হয় না। কারণ একদিন গিয়ে সার্কাসে দেখে আসবি, সেটাও সে তিনজনকে প্ল্যানে দেখেছি। শীতের মুখটা কোথাও গেলে যাওয়ার ইচ্ছে ছিল ফেলুদার, কিন্তু ভদ্রলোক রাজবন্ধা বলে পুজোয় বই বেরোবে, তাই 3 সপ্তাহ আগে বিক্রি হয়ে গেছে। ভদ্রলোক বলে মেয়েরা যে খুশি হলে নতুন নাম দিই শঙ্করের ওয়ালকার। এই ফেরিদার আপত্তি ছিল, কিন্তু বলেছিল শঙ্করের পেল্লার আধুনিক শহর, ওখানে ভ্যাম্পায়ার থাকতে পারে না। রাজমোহনবাবু বললে দিদা তন্ন করে খোঁজা করে, ওর মনেই হচ্ছে না যে নাম দেয়। ফেরিদা বললো আজকে আমি তদন্ত করে এসেছি, গত সেপ্টেম্বর মাসে মক্কেল হয়েছিল আমাদের বাড়ি এসেছে হাজারিবাগে, সেই প্রায় খালি পড়ে আছে। তাই ফেরিদার কাছে বাড়িটা অফার করেছে, তাই যতদিনের জন্য আশীর্বাদ দেখাশোনা করে দিন। তাই ঝগড়া রান্না করেন, খাওয়ার খরচ সেখানেই, কোনো খরচ লাগবে না আমাদের। রায় শেষ গল্প। গরুর বুদ্ধি। পণ্ডিত মশাই, ভট্টাচ মশাই, ব্রাহ্মণ সাধারণত শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার দরকার পড়েছে, তিনি কলুর কাছে গিয়ে গেছে কিনেছেন। কলুর মতো মস্ত ঘানি, একটা গরু ঘর গম্ভীর, সেই ঘানি চালছে, ঘন্টায় গলা বাঁধা আছে। গরুটা চলেছে এই শহরে সে ঘি তেল বেরোচ্ছে, তাই বললে আজকে আমি টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, কিন্তু রোজই দেখেন, কিন্তু আর কোনো মহৎ ভারী উদ্দেশ্য আশ্চর্য বোধ হয় নাই। চোখ মুখে যেন গোল করিয়া, এই তো সেই ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞাসা করা হলো, কলু তোমার পুরো কত টাকা নিস? কলু বললো আজকে আমি ওই খানিটাই তো তেল হয়। পণ্ডিত মশাই সাথে কীরকম হলো বলো তো? আম গাছে যেমন আম হয়, জাম গাছে জাম হয়, আর খনির গাছে যেমন তেল হয়। তার মানে কি? কলুকে আবার জিজ্ঞাসা করা হলো ঘানি কি ফল দেয় না? কলু বলে সে আবার কি? পণ্ডিত মশাই বললে আজকে আমি ভাবতে হবে, তাই বোধহয় প্রশ্নটা ঠিক করা হয়নি, কিন্তু কোনো ভুল হয়েছে, সেটা বললে ভাবতে গেলে হবে। এই খানিকক্ষণ ঠিক ভুল হয়েছে, তারপরে তো বলে খানিকক্ষণ তুমি চুপ করে তারপর তেল কি করে? কলু বললো এখানে ওই সর্ষে দেয়া আর গরুকে ঘানি দেয়া, ঘানির চাপে তেল বেরোনো একই। পণ্ডিত মশাই খুব খুশি হয়ে এরপরে দুদিন বুঝে যায় তো ওই যে নিষ্পাদন যন্ত্র। এবার কলির কাছে গিয়ে তো ওইগুলো নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবে, এমন সময় আর হঠাৎ মনে পড়েছে গলায় গরুর ঘন্টা বাঁধা কেন? সে বললো আজকে আমি ওরে কলু, আমি তুমি গরুর কাছে অর্থ দেবো কি? তো আর কি সুবিধা হয় না? কলু বললো আজকে সবসময় ওরকম গরুটার ওপরে চোখ রাখতেই ঘরের বলে ওর যতক্ষণ বাজে ততক্ষণই বুঝতে হবে গরুটা খানিকক্ষণ ঘন্টার আওয়াজে বন্ধ হয়ে গেল। আমি ওটা এবারে ছাড়াই বললে পণ্ডিত মশাই এমন অবুঝ পেয়ে দেখে তিনি বাড়ি যাচ্ছে, তারপর কোনোটা ভাবছেন যে আজকে আমি কী বলবো, আজকে গরুটা ফাঁকি দিয়ে হয়ে গেছে। সে বললো আজকে আমি 3 পায়ে বাড়ি পর্যন্ত হেঁটে গেছি। এমন সময় হঠাৎ সময় মনে হলো যাত্রা ছাড়া গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে মাথা ঠোকে নাড়ে, তাহলে তো ঘন্টা বাজবেই। তখন গরুর আর কি করে? ভট্টাচ মশাই বলে ভাই ভাবনা হলো গরুটা যদি কত রান্তি দেয় তাহলে গরুর বললে লোকসান হয়।
এই ভেবে বললো কি আমি কলুর ঘরে নিয়ে এলো, সে বলবি হ্যাঁ ঠিক আছে ঘন্টা পেতে দেখো মস্ত গলদ হয়ে গেছে, গরুটা যদি ঘন্টা বাঁধা হয় তাহলে কলু বিরক্ত হয়ে যেতে পারে, এই ঘন্টা বাজবে না। পণ্ডিত মশাই বলে ও মনে করে যে কিছু দরকার নেই, তুমি কলু বলো মা যা বলেছে তেলের গলাটা না পড়ার। পণ্ডিত মশাইয়ের দিকে গম্ভীর হয়ে বললো আমি কি গরুর ন্যায় নিশ্চয় হয়ে পড়েছি যে আজকে আমি বুদ্ধি পাবো? আপনার চলছে যে শাস্ত্রে পড়াননি গরুর মাথায় অত মতলব খেলে না, পরিণতায় ভাবছে না, তাও তো ব্যাটে মূর্খ গরুটাকে নিয়ে এত ন্যায় শাস্ত্র পড়েছি, গরুর কাছে জব্দ হয়েছি। আজকের গল্প হলো যজ্ঞেশ্বরের যজ্ঞ। এক সময় যজ্ঞেশ্বরের অবস্থা ভালোই ছিল, এখন প্রাচীন ভাঙা কোঠাবাড়ি সাপ ব্যাং বাদুর হস্তে সমর্পণ করিয়া ছোড়া ভগবতী লইয়া কালযাপন করিয়াছিলাম। 11 বছর পূর্বে তাহার মেয়েটি যখন জন্মিয়াছিল তখন বংশের সৌভাগ্য ছিল কৃষ্ণপক্ষর শেষকালে আসিয়া থাকিতে, সেই জন্য সাধ করিয়া সেই মেয়ের নাম রাখিয়াছিল কমলা। ভাবিয়েছিলেন যদি এইরকম কৌশল মানে অঞ্চলের লক্ষ্মীকে কন্যারূপের ঘরে ধরিয়া রাখিতে পারে, লক্ষ্মী যেন ফন্দি ধরা হয়। এই মেয়েটির মুখ নিজের স্ত্রী তাকে বড় সুন্দরী মেয়ে ছিল। মেয়েটির বিবাহ হয়েছিল যজ্ঞেশ্বরের, সে খুব উচ্চ আশা ছিল না, কাছাকাছি সে কোনো একটি সৎপাত্র বিবাহ দিতে প্রস্তুত হইয়াছে। তাহার